এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েক শশী আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি। নিরাপদ খাদ্য শুধু ভেজাল মুক্ত খাবারের প্রশ্ন নয়, এটি জনস্বাস্থ্য, ভোক্তার অধিকার এবং রাষ্ট্রের জবাবদিহিতারও প্রশ্ন। প্রতিদিন আমরা যে খাবার খাচ্ছি তা কতটা নিরাপদ এবং সেই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? সর্বোপরি যে প্রশ্ন ঘুরে ফিরে আসে, কি খাবো আমরা? এই প্রশ্নকে সামনে রেখেই আজকের স্বাধীন সংলাপের শিরোনাম রেখেছি কি খাবো আমরা। দুজন অতিথি আমাদেরকে সময় দিচ্ছেন আজকে স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন AHM শফিকুজ্জামান, সভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ও সাবেক সচিব, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একই সাথে স্টুডিওতে আমরা পেয়েছি জনাব মুশতাক হোসেনকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাবেন স্যার। AHM শফিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই, মানে বাংলাদেশে বর্তমানে নিরাপদ খাদ্যের চিত্রটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা কি আগের চেয়ে নিরাপদ খাদ্য পাচ্ছি, নাকি ক্রমেই আরো বেশি ঝুঁকি বাড়ছে? আমি প্রথমে নিরাপদ খাদ্য বলতে এই সংজ্ঞাটা নিয়ে আমার আপত্তি। খাদ্য নিরাপদ হবে এটাই স্বাভাবিক, এবং সারা বিশ্বে আমি জানি না অন্য কোনো দেশে, বিশেষ করে ডেভেলপমেন্ট কান্ট্রি, তারা খাদ্যের আগে একটা বিশেষ নিরাপদ এই শব্দটা ব্যবহার করে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যে বিষয়টা ছিল যে ধরেন আমাদের স্বাধীনতার পরে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল খাদ্যের, যে আমাদের ফুড সিকিউরিটির যে ইস্যু, মানে আমাদের খাদ্য যেহেতু উৎপাদন কম হতো এবং সেখানে যে আমাদের সেই সময় যে জনসংখ্যা ছিল আমরা খাদ্য দিতে পারতাম না, তখন আমাদের মূল ফোকাসটা ছিল আপনার খাদ্য উৎপাদন। কিন্তু এখন যেটা হয়েছে, আমাদের জনসংখ্যা বেড়েছে, আবার এখানে আমাদের কৃষি ডিপার্টমেন্ট অথবা বিশেষ করে আমাদের কৃষকরা প্রচুর উৎপাদন করছে, আমাদের কোনো জায়গায় 3 টাইমস 4 টাইমস আপনার উৎপাদন বেড়েছে। কিন্তু এই উৎপাদন আমরা যেটা করছি সেটি আসলে নিরাপদ প্রশ্নে যখন আমরা সেফটি ইস্যু আনি তখন এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই সেফটি ইস্যুটা কোথা থেকে শুরু হয় সেটি আমাদের এখানে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন। আমরা যে মাটিতে ফসলটা ফলাচ্ছি সেখানে মাটি আপনার নষ্ট হয়ে গেছে, বিশেষ করে কন্টামিনেট হয়েছে, পানিটা কন্টামিনেটেড হয়েছে। আমরা পরিবেশের কথা বলি, আমরা ক্লাইমেট ভিক্টিমের কথা বলি, বাট আমরা পরিবেশকে যেভাবে নষ্ট করেছি, আমাদের নদীগুলো শেষ করে দিয়েছি, তো সেখান থেকে খাদ্য উৎপাদন থেকে মূলত এই ভেজালটা তৈরি হয়। এবং সেটা উৎপাদন হলো, সেখানে আমরা দেখেছি যে আমার চালের মতো একদম এসেনশিয়াল যে ফুড আইটেম যেটা আমাদের প্রতিদিন লাগে সেই জায়গায় আপনার হেভি মেটাল পাওয়া যাচ্ছে, আর অন্য যেটা সবজি বলেন সব জায়গায় পাওয়া যাচ্ছে। এখন এই খাদ্যটা পরিবহন যেভাবে হচ্ছে, অর্থাৎ আমরা যেটা বাজারজাত যেভাবে করছি, সেই জায়গায় আপনার প্রতিটা ধাপে ধাপে কিন্তু এই জিনিসটা কিন্তু অনিরাপদ হয়ে যাচ্ছে। এটি হলো ন্যাচারাল প্রসেসে আমাদের কাছে যেটা আসছে। কিন্তু আমরা মনে করছি নিরাপদ বা এখানে কিছু পাই, কিন্তু এখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করছে, এই ধরনের খাবার কিছু আবার তারা কেমিক্যাল মিশিয়ে আপনার তৈরি করছে। যেমন ধরেন আমরা গরুর দুধ, এটা তো অনিরাপদ হওয়ার কিছু নেই, যদি আমরা খাবারটাকে যদি ভালোভাবে গরুকে খাওয়ানো হয় তাহলে তো অনিরাপদ হবে। কিন্তু গরুর দুধের বিকল্প হিসেবে আপনার যখন তারা আপনার কি দিয়ে তৈরি করে, আমরা দেখেছি অ্যাসিড মিশিয়ে বা এরকম করে, তখন এটা তো আর কোনো খাদ্য থাকছে না। এখন প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হয়েছে উৎপাদন থেকে আমার টেবিলে আসা পর্যন্ত প্রতিটা জায়গায় কিন্তু আমার এই অনিরাপদ হওয়ার প্রতিটা জায়গায় আছে। এটা ন্যাচারালি যেমন হচ্ছে, আর আর্টিফিশিয়ালি আমরা এটা করছি। এবং সেই জায়গাটায় যেটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যবসায়ীদের সেই অ্যাটিচিউডটা কি, সেই অ্যাটিচিউডটা হলো যে আমাদের কিছু ব্যবসায়ীরা আছে তারা অতি মুনাফা করতে হবে, তখন তারা ভেজাল ফেক প্রোডাক্ট তৈরি করে। এবং বিশেষ করে আমি বলবো যে ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে বা ব্র্যান্ড যে আমাদের যে এগুলো আপনার যারা সাপ্লাই চেইনে আছেন, দেখা গেল যে ওই ব্র্যান্ডটাকে ব্যবহার করে আপনার এই অনিরাপদ এবং সেখানে আপনি যদি বলেন যে বাংলাদেশে কোন খাদ্যটা নিরাপদ, আমি একদম এক কথা বলবো 100% খাদ্য হলো অনিরাপদ, আপনি ওই অর্থে আর কি। সেই অর্থে তাহলে মানে আবারও ওই যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, তাহলে কি খাবো, সেই আপনি যেহেতু এই জন্য অনিরাপদ খাদ্য আইডেন্টিফাই করেছি, নিরাপদ খাদ্যের খোঁজও আজকে এই শোতে আপনাকে দিয়ে যেতে হবে। আমি ফিরবো আপনার কাছে। এই কারণে কিন্তু অনেকে যারা অ্যাফোর্ড করে একদম মানে হাই এন্ডের লোকজন, তারা কিন্তু বাংলাদেশের খাবার খায় না, তারা বিদেশ থেকে ইম্পোর্ট করে খায়। হয়তো আপনার 0.5% লোক হয়তো, মানে এখন সেই সামর্থ্য হয়তো আসলে আমাদের নেই। আমরা এখন কি খাবো সেই প্রশ্ন আমি আবারও ফিরবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। মুশতাক হোসেন, আপনার কাছে জানতে চাই, মানে AHM শফিকুজ্জামান প্রথমে বলছিলেন নিরাপদ খাদ্য, এই টার্মিনোলজিটাতেই তার আপত্তি আছে। আসলে নিরাপদ খাদ্য বলতে কি বোঝায়?
মানে কোন বিষয়গুলোকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিবে খাবার ক্রয়ের সময়? জি দেখুন, ধন্যবাদ। শফিক ভাইয়ের কথা থেকে আমি ধরছি যে ফুড সিকিউরিটি আর ফুড সেফটি। ফুড সিকিউরিটি হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে খাবার আছে কিনা, খাদ্য নিরাপত্তা। আর ফুড সেফটির বাংলা আমরা করেছি খাদ্যের নিরাপদতা, যেটা আপনি জিজ্ঞেস করেছেন। এই কথাটা মূলত আসছে যা বাইরে থেকে যে খাবারগুলো আমরা কিনছি। একটা হচ্ছে খাদ্যের উপাদান কিনছি, বাসায় রান্না করছি, তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আর একটা হচ্ছে তৈরি করা খাবার আমরা বাইরে গিয়ে খাচ্ছি, যেটাকে প্রসেসড ফুড। হ্যাঁ, অথবা আধা তৈরি করা খাবার নিয়ে এসে ঘরে রান্না করছি, যেটা অর্ধেক বাইরে থেকে তৈরি করা আছে, প্রক্রিয়াজাত করা আছে। এখন এখানে এটা ঠিক যে বাংলাদেশে এখন আমরা খাদ্যের নিরাপত্তা আছে, এখনও প্রান্তিক মানুষ তারা যদিও অনেক দিন ধরে বন্যা হয় বা ফসল না হয়, তাদের মধ্যে ক্যালোরি মানে যথেষ্ট পরিমাণে ক্যালোরির সংকট মানে সামান্য হলেও আমাদের প্রান্তিক মানুষদের মধ্যে এখনও আছে। তো এখন প্রধান সমস্যা হচ্ছে যে আমরা সেফ ফুড বা নিরাপদ খাদ্য আমরা পাচ্ছি কিনা। এটা আপেক্ষিক বিষয়, ঠিকই। আপেক্ষিক বিষয়টা হলো যে হয়তো আমরা মানে বৃহত্তর পরিসরে কোনো একটা রেঞ্জ থাকে যে এই পরিমাণে আর্সেনিক থাকলে চালের ভিতরে বা এই পরিমাণে আয়রন থাকলে এটা নিরাপদ হবে কি নিরাপদ হবে না। আরেকটা হচ্ছে যে উনি বলেছেন যে ডেলিবারেটলি আমি খাদ্যে ভেজাল দিয়ে দিলাম, খাদ্যে ভেজাল দিয়ে আমি এটা বিতরণ করলাম, যে উনি নিজেও খাবেন না, খাদ্য ঔষধ বা পানীয়ের মধ্যে ভেজাল দিলাম। আরেকটা হচ্ছে আপনি খাবার সংরক্ষণ করতে গিয়ে খাবার যখন ট্রান্সপোর্ট করছেন তখন মানে দূষিত জিনিস হতে পারে বা যথাযথ মান নিয়ন্ত্রণের অভাবে দূষিত হচ্ছে। তাপমাত্রায় সংরক্ষণ যদি না করেন খাবারটা নষ্ট হতে পারে, যেটা তাজা শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি। আর তারপর হচ্ছে আপনি যখন খাবারটা রান্নাঘরে আনলেন, সেটা হোটেলেই হোক বা বাসায় হোক, আপনি সঠিক পদ্ধতিতে রান্না করছেন কিনা, খাবারের উপাদানগুলো ঠিক আছে কিনা, বা এখানকার ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হওয়ার মতো তাপমাত্রায় রান্না করছেন কিনা। অবশ্য বাংলাদেশে আমরা প্রচণ্ড তাপেই রান্না করি, ব্যাকটেরিয়া ঝামেলা খুব হয় না। কিন্তু যখন আমি রান্না করে এটা আমি সংরক্ষণ করলাম, এখন তো প্রতিবেলা রান্না করে খাওয়ার দিন চলে গেছে। এখন যারা শ্রমজীবী মানুষ তারাও সেটা পারে না, এবং যারা উচ্চবিত্ত তারাও সেটা পারেন না। তাহলে খাবারটা আমি মানে ফ্রিজে সংরক্ষণ করতে গেলে তাপমাত্রা ঠিক আছে কিনা, যাদের ফ্রিজ নেই তাদের তো অন্যভাবে সংরক্ষণ করতে হবে। এইগুলো, এবং আমি যখন খাবারটা পরিবেশন করছি নিরাপদ খাবার, কিন্তু আমার খাবারের প্লেটটা আমি দূষিত পানি দিয়ে ধুলাম। হোটেল রেস্টুরেন্টের কথা ধরি, যে একটা মানে খুব ভালো খাবার, গরম গরম খাবার, কিন্তু সে যখন আমার প্লেটটা ধুলো সে নোংরা গামছা দিয়ে বা কুড়ানো কাগজ দিয়ে মুছে দিল, ওখানে কিন্তু আপনার রোগ জীবাণু থাকতে পারে। খাবার পরিবেশনের সময়ও সেটা সমস্যা হতে পারে। বা আপনি যে পানিটা খাচ্ছেন বাইরে, সেই পানিটা হয়তো নিরাপদ না, সেটা দূষযুক্ত পানি হতে পারে। যে খাদ্য এবং পানিবাহিত রোগের ঝুঁকি আছে। তবে এই বিষয়ে আমাদেরকে মানে প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের সমস্ত জায়গায়, তার মধ্যে আবার প্রাণীজ খাদ্যের বিষয় আছে, প্ল্যান্ট বা উদ্ভিদজাত খাবার আছে, পানীয় তো আমি বললাম, এগুলোর প্রত্যেকটার উৎপাদন থেকে শুরু করে আমার খাবার প্লেট পর্যন্ত, যেটা ইংরেজিতে আমরা বলি ফার্ম টু ফোর্ক। আমরা তো সবাই ফোর্ক বা চামচ ব্যবহার করি না, যা খাবার প্লেট যদি বলি, যে খামার থেকে মাছের খামার হোক বা মুরগির খামার হোক বা ধান চালের খামার হোক, সেখান থেকে আমার খাবার প্লেট পর্যন্ত প্রতিটি জায়গায় আমাদেরকে মান নিয়ন্ত্রণের জন্য যথাযথভাবে কাজ করতে হবে, সহযোগিতা দিতে হবে। কোনো সময় একজন একক ব্যক্তির পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, সেক্ষেত্রে সরকার, সমাজ এবং পরিবারের সহযোগিতা দরকার। সেটা নিয়ে যদি আমরা খাবারটা খাই তাহলে আমরা নিরাপদ খাদ্য পাবো। এখানে আরেকটা বিষয় আছে যে আপনি খাবারটা নিরাপদ, কিন্তু খাবারটা সুষম কিনা, বিশেষ করে প্যাকেটজাত খাবার। আমরা যে প্যাকেটজাত খাবার খাচ্ছি সেখানে কি লেখা থাকছে যে এখানে অতিরিক্ত চিনি আছে, অতিরিক্ত লবণ আছে বা অতিরিক্ত প্রাণীজ চর্বি আছে? সেটা তো আবার আমাদের পক্ষে, অতিরিক্ত চিনি খেলে আমার ডায়াবেটিস হবে, অতিরিক্ত লবণ খেলে আমার ব্লাড প্রেশার হবে। প্যাকেটজাত খাবারে তো স্যার যেভাবে বর্ণনা দেয়া থাকে উপাদানগুলো, সেই বর্ণনাগুলো কি সহজবোধ্য? একজন সাধারণ ভোক্তা কি সেই বর্ণনা পড়ে তার বোঝার মতো সে সক্ষমতা? সেখানে সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তারা ইতিমধ্যেই তারা সংসদে এটা হয়তো উত্থাপিত হবে যে যেই খাবারের ভিতরে অতিরিক্ত চিনি আছে একটা নির্দিষ্ট নিয়ম করে
এটা বলি ফ্রন্ট অফ প্যাকেজ লেভেলিং, যে দৃশ্যমানভাবে খাবারের প্রথম যেই দিকটা, সেখানে লেখা থাকতে হবে অতিরিক্ত চিনি, আপনি জেনে শুনে অতিরিক্ত চিনি খাচ্ছেন, অতিরিক্ত লবণ খাচ্ছেন, অতিরিক্ত প্রাণীজ তেল খাচ্ছেন। তাহলে আমরা বেছে নিতে পারবো যে আমার যদি ডায়াবেটিসের আশঙ্কা থাকে, অতিরিক্ত চিনি আমার খাওয়া দরকার আছে কিনা। আমার যদি ব্লাড প্রেশারের ভয় থাকে, আমি অতিরিক্ত লবণ খাবো না। কিংবা আমার যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, আমি অতিরিক্ত প্রাণীজ চর্বি খাবো না। এই বিষয়ে কিন্তু সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তারা ইতিমধ্যেই সংসদে হতে উত্থাপিত হবে। এটা হলে কিন্তু আমরা আরো ভালোভাবে শুধু খাদ্য নিরাপত্তাই না, সুষম খাদ্য আমরা পাচ্ছি কিনা সেটাও অনেকটা নিশ্চিত হবে। মানে আপনি একেবারেই পরিষ্কার করেছেন পুরো ব্যাপারটা। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন এই মুহূর্তে, তার কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্মানিত ভাই, আমি অনারেবল দুইজন অতিথিকেই অ্যাড্রেস করিয়া তাদেরকে সম্মান জানিয়ে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। আমি গ্রামে থাকি, আমি দেখি সবজি, লাল সবজি, সেখানে সবজি দেখে মানে মানুষের কাছে ভালো সুন্দর করে প্রেজেন্ট করার জন্য সেখানে বীজ দেওয়া হচ্ছে। চালটাকে সাদা করার জন্য ইউরিয়া সার এবং চাল এবং মুড়িতে, আমটাকে সুন্দর করার জন্য আমেও বীজ দেওয়া হচ্ছে, কলাতেও বীজ প্রয়োগ করা হচ্ছে। এইগুলো আমরা খাচ্ছি। এই খাওয়াটা আমাদের জন্য কি কল্যাণ বয়ে আসতেছে, দুজন সম্মানিত অতিথির কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই সেই প্রশ্নটি নিয়েই আসবো। মানে এইচ.এম. শফিকুজ্জামান দর্শক যে প্রশ্নটি করেছিলেন সেখানে আসতে চাই। আপনি আপনার বক্তব্যের প্রথম অংশে বলছিলেন যে ব্যবসায়ীদের একটা অসাধুতা থাকে এই অনিরাপদ খাদ্য বিতরণের ক্ষেত্রে, আবার ভোক্তার দিক থেকেও তো এই আবেদনটা থাকে যে খাবারটা কতটা আকর্ষণীয়। চালের ক্ষেত্রে অনেকটা পলিশের কথা বলা হচ্ছে, শাকসবজি কতটা চকচকে, হয়তোবা সেটা একেবারে অরিজিন অবস্থাতে থাকলে অতটা আকর্ষণ করছে না। এটাকেও কি ড্রাইভ করছে এই আনসেফ ফুড প্রোডাকশন বা বিতরণের পুরো প্রক্রিয়াটাকে? প্রথম আসলে আমাদের উৎপাদন ব্যবস্থাতে ত্রুটিযুক্ত। আমরা আসলে সবজি নিয়ে বেশি আলোচনা করছি, কিন্তু আমরা কিন্তু মাছ এবং প্রোটিন, যেটা আমরা বলি যে গরুর মাংস বা এই ধরনের যেগুলো আমাদের কাছে আসে, বিশেষ করে ব্রয়লার মুরগির ফিডটা যেটা আছে, এবং এটা আমাদের বিভিন্ন পরীক্ষাগারে, আমি যখন সরকারি ছিলাম বিভিন্ন পরীক্ষাগারে পাঠিয়েছি। এটা তো একটা ভয়াবহ অবস্থা। সেখানে আমাদের ট্যানারি থেকে এবং ট্যানারির যে বর্জ্যটা, এটা কিন্তু খুবই হেভি মেটাল যুক্ত। সেখানে ক্রোমিয়াম আছে এবং এই অনেকগুলো মার্কারি বা সীসা জাতীয় অনেক কিছু আছে। এখন ধরেন এই বর্জ্যগুলো দিয়ে আমাদের যে ফিড মিলগুলোতে যে প্রোটিনের যে সোর্সগুলো যদি করা হয়, তাহলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু ওই মুরগিটা দূষিত হয়ে যাচ্ছে, মানে কন্টামিনেট হয়ে যাচ্ছে। এবং এটা আমরা যতই আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন যে আমাদের মোস্তাক ভাই, যে আমাদের টেম্পারেচারে আপনার অনেক কিছু ব্যাকটেরিয়া যায়, কিন্তু ওই জিনিসটার মধ্যে যদি আপনার সত্যিকার অর্থে যে এই হেভি মেটালগুলো ঢুকে যায়, এটা তো আর টেম্পারেচারে নষ্ট হবে না। এবং এই কারণেই যেটা হচ্ছে যে ভয়াবহ অবস্থা, সেটা হলো যে আমাদের স্বাস্থ্যের যে অবস্থা আছে, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ। মোস্তাক ভাইরা যখন কাজ করতেন তখন তাদের ফোকাসটা ছিল আপনার কমিউনিকেবল ডিজিজ, যে ম্যালেরিয়া দূর করা, আমাদের টাইফয়েড দূর করা। এখন নন কমিউনিকেবল ডিজিজের যে প্রাদুর্ভাব হচ্ছে, প্রতিটা বাড়িতে ক্যান্সার, প্রতিটা বাড়িতে আপনার কিডনি ডায়ালিসিসের রুগী আছে। এইটার কিন্তু একটা বড় কারণ হলো এটা। আপনি ভোজ্য তেল, দেশে আইন আছে যে ভোজ্য তেল 100% আপনার প্যাকেটজাত হতে হবে বা বোতলজাত হতে পারে, এবং সেখানে ভিটামিন A45 করতে হবে। অথচ দেখেন কিছু ব্যবসায়ী, কিছু আপনার কি বলবো যে কর্পোরেট গ্রুপ, যারা এই তেলটা নিয়ে সারা বাংলাদেশে যারা সিন্ডিকেট করে রেখেছে, তারা কি করছে, এই খোলা তেল, আপনার পাম তেলকে অতি মুনাফার জন্য সয়াবিন হিসেবে বিক্রি করার কারণে আমাদের খোলা তেলটা কিন্তু দেশের আইন থাকা অবস্থায়ও সরকার বিভিন্ন সময় চেষ্টা করেছে, কিন্তু তাদের সাথে পারেনি। এখন খোলা তেলে আপনার এটা কিন্তু বাংলাদেশে যে আমাদের রোগ বালাই হচ্ছে, তার একটা অন্যতম কারণ হলো খোলা তেল থেকে হচ্ছে। কারণ এটা যেভাবে কন্টামিনেট হচ্ছে বা যেভাবে আপনার এটা পরিবহন করা হচ্ছে, এবং মোস্তাফা খুব ভালোভাবে বলেছেন যে আমি প্রথমে উৎপাদনে যেমন একটা সমস্যা হচ্ছে, আর একটা হলো যে আমরা যে প্রসেস, যেটা আমার কাছে যেখানে আসছে প্রতিটা ধাপে ধাপে আপনার সবজিটা কি হচ্ছে, সবজিটা
যেটা আছে আমি টেম্পারেচার সবজির বিষয়ে আসবো। আপনি খোলা তেলের কথা বলছিলেন তো, মানে দেশে তো আপনার এই যে সর্বসাধারণের মধ্যে ভিটামিন এ এর ঘাটতি পূরণের জন্য ভোজ্য তেল ভিটামিন এ সমৃদ্ধকরণ আইন 2013 এবং আছে, আমরা সেজন্য পে করছি পে প্রত্যেকটা করছি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে বলছেন যে খোলা তেল যেই ড্রামগুলোতে পরিবহন করা হয়, সংরক্ষণ করা হয়, কেমিক্যালের ড্রাম, মানে তাহলে বাজারের পরিস্থিতি কি? এখান থেকে বের হতে পারছি না কেন? আইন আছে সুস্পষ্ট এই জন্য ভাবে। সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। আচ্ছা। অর্থাৎ দেশে আইন কিন্তু দুটো আছে, একটা হলো প্যাকেটজাত, আর একটা হলো আপনার খোলা বিক্রি করার জন্য ভিটামিন এ সমৃদ্ধ করতে হবে। তাহলে এই দুইটা আইন মানা হচ্ছে না। আমি যখন সরকারি ছিলাম আমি বলছি অনেকবার চেষ্টা করা হয়েছে, বাট এই ব্যবসায়ীদের জন্য পারা যায় না। এখন যেটা আসছে যে একটা মানে সেই আইনটা প্রয়োগ করবে কি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ? এখানে মূলত হলো এটা আপনার শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে বেস্টে এটা প্রয়োগ করবে। আচ্ছা। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তো ওভারঅল সমস্ত খাবারের নিরাপদতা তারা যাচাই করবে। এর বাইরে যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমি যেখানে ডিজি হিসেবে ছিলাম, তারা আসলে ওভারঅল মনিটরিং করে ভোক্তা আইন অনুযায়ী যেখানে আমরা প্রতারিত হচ্ছি। এখন ধরেন এই যে জব্বার ভাই যিনি সুজানগর থেকে প্রশ্ন করলেন, আমি ওই এলাকায় একসময় চাকরি করেছি এবং আমি সুজানগরে পেঁয়াজের যখন আপনার ঝামেলা হয়েছে সুজানগর সাথী এলাকায় আমি ভিজিট করেছি। বিষ যেটা দেওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের উৎপাদন বাড়ানোর জন্য আপনার ফার্টিলাইজার এবং আমাদের পেস্টিসাইড ইউজ করতে হবে। বাংলাদেশে সমস্ত পেস্টিসাইড আপনার নকল হচ্ছে এবং আমাদের কৃষকরা জানে না যে কত পরিমাণ ব্যবহার করতে হবে। আমার তো এগুলো ব্যবহার করতে হবে কেন? আমার তো অতিরিক্ত উৎপাদন করতে হলে তাহলে কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরগুলো কাজ করছে, সেই কাজ করার পরে রিফ্লেকশন যখন হচ্ছে না, তাহলে কোথায় গাফিলতিটা আছে? এখন যেটা হচ্ছে যে আমি ধরেন কৃষি মন্ত্রণালয়ের অনেকগুলো যেমন এক্সটেনশন যেটা আছে বা ইভেন কৃষি বিপণন অধিদপ্তর যাদের এই বিপণন ব্যবস্থা দেখার কথা, এখন ধরেন আমরা এই যে উৎপাদন ব্যবস্থার মধ্যে যে আমরা অতিরিক্ত যে বীজ দিচ্ছি, অতিরিক্ত যে ফার্টিলাইজার দিচ্ছি, নকল যে ফার্টিলাইজার হচ্ছে, এবং এই যে একটা বিসিকের যে বিভিন্ন জেলায় যেগুলো আছে সেখানে কিন্তু আপনার নকল সার এবং নকল বীজ উৎপাদন করা হচ্ছে। তা সেইগুলো দেখার তো দায়িত্ব আছে, সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের এই ডিপার্টমেন্টগুলো আছে। তাহলে এখন এইখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের তো গভর্নেন্স ইস্যুটা নাই, মূল জায়গাটা ওখানে। এটা আমার আইন আছে, সব কিছু আছে, কিন্তু আইন অনুযায়ী যাদের যা কাজ করা উচিত সেই জায়গায় যদি আমি গভর্নেন্সটা বা তাদের এই দায়বদ্ধতা আমি অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, সেই জায়গায় যেটা আছে। আপনি তো আসলে দীর্ঘদিন মাঠ পর্যায়েও কাজ করেছেন, অ্যাকাউন্টেবিলিটিটা কেন প্রতিষ্ঠা হচ্ছে না সেটাও নিশ্চয়ই আপনার কিছু পর্যবেক্ষণ আছে। আমি আবার ফিরবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ। মুশতাক হোসেন, মানে আমাদের দর্শক যেমনটি প্রশ্ন করলেন, তিনি বলছেন যে সবজি, চাল, আম, কলা সব কিছুতে বিষ। মানে একটা জিনিস তো আছে যে অধিক উৎপাদন, প্রচুর পরিমাণ মানুষ, তাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিতের জন্য একটা সেটির ব্যাপার থাকে। আবার একই সাথে যে চালের যে ব্যাপারটা, চালটা একটু চকচকে না হলে অনেকের পাতে ঠিক হজম হতে চায় না। অনেকে মনে করেন যে না, এই খাবারটা দেখতে অথবা অরিজিন চেহারাতে অতটা ভালো লাগছে না, আর একটু পলিশড হলে মনে হয় সেটাই সবচেয়ে ভালো। এই ধরনের মনস্তত্ত্ব কি উৎসাহ করে কিনা? আর এই যে বিষ প্রাত্যহিক খাবারে যে আমরা খাচ্ছি, দীর্ঘমেয়াদে কি আমাদের স্বাস্থ্যের প্রভাব ফেলছে? জি, আপনি ঠিকই বলেছেন যে সবজি যদি খুব ঘন সবুজ না হয় বা লাল শাক যদি খুব লাল টকটকে না হয়, আমরা হয়তো মনে করি এটার মধ্যে ভালো পুষ্টি নাই। কিন্তু এটা আমাদের ব্যাপকভাবে জানানো দরকার যে কৃত্রিমভাবে জিঙ্ক দিয়ে, দস্তা দিয়ে যে কাঁচামরিচ বা সবুজ শাকসবজিকে আরও সবুজ করার চেষ্টা করা, বা লাল শাককে কৃত্রিম রং দিয়ে লাল করা, যেগুলো হয়তো আগে হয়তো পানি দিলেই ধুয়ে ফেলা যেত, রংটা বেরোতো, এখন তারা পাকা রং ব্যবহার করছে, যেটা পানিতে দিলেই ধুচ্ছে। এটা আরও খারাপ, যে আপনি হয়তো ফাঁকি দিয়ে আপনাকে সবুজ রং করলো, আপনি বাসায় এনে ধুয়ে রান্না করতে গিয়ে রংটা ধুয়ে গেল। তো সেটা কিন্তু আমাদের যারা ক্রেতা তাদেরকেও এই বিষয়ে কিন্তু খুবই সতর্ক থাকা দরকার যে প্রাকৃতিক যেই রংটা সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কৃত্রিমভাবে দিয়ে আমাদেরকে এটা চকচক করে দেখাচ্ছে। বা চালের এখন তো মানুষের জানার কথা যে যেই চাল ঢেকি ছাটা অর্থাৎ পলিশ না, সেটাই আমাদের পুষ্টিমান ভালো, সেখানে ভিটামিন থেকে অন্যান্য কিছু যেগুলো আছে সেটা থাকতে পারে সেগুলো, বা ময়দা যেগুলো এখন অনেকে এখন দেখা যাচ্ছে বাজারে বাদামি যে ময়দা ব্রাউন, এটার দাম বেশি, বাদামি চাল সেটার দাম বেশি হয়ে যাচ্ছে, কারণ সেটা হচ্ছে চকচকে না। সেটাও কিন্তু আবার অর্গানিক বলে ব্রাউন সুগার, ব্রাউন আটা, ব্রাউন চাল, সেগুলো কিন্তু দাম কিন্তু বেশি হচ্ছে এখন। আবার ব্রাউনের মধ্যে আবার রং দিয়ে ব্রাউন করার প্রবণতা, ওটা তো ক্ষতিকর, যে ওই চালটা ধুলে দেখা যাচ্ছে রং উঠে যাচ্ছে।
তা সেগুলো আমাদেরকে অবশ্যই করতে। আর যেটা বলেছেন শফিক ভাই যে সার আমি ব্যবহার করব নিয়ম মতো, কিন্তু বাজারে তোলার 7 দিন আগে সার প্রয়োগ করতে হবে। বাজারে তোলার সময় যদি সারটা থাকে কিংবা কীটনাশক থাকে, তাহলে সেটা মানে যখন ক্রেতার পাতে যাবে সেটা ক্ষতিকর হবে। কারণ যেই কীটনাশকটা প্রয়োগ করা হয় সেটা কিন্তু ঠিকই বলেছে শফিক ভাই, আমি যদি ভালো করে সিদ্ধ করি সেটা কিন্তু নষ্ট হচ্ছে না, সেটা আমার পেটে চলে যাচ্ছে। বা অ্যান্টিবায়োটিক আমরা বলি, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে। অসুখের সময় অ্যান্টিবায়োটিক কাজ করছে না। গরুকে বা মাছের খামারে বা মুরগির খামারে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাদের মোটা তাজা করার জন্য, বা হরমোন ইউজ করা হয় মোটা তাজা ব্যবহার করার জন্য। ওই অ্যান্টিবায়োটিক, ওই হরমোনটা কিন্তু খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে ঢুকছে, ওটা রান্না করা তাপে কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে আমার প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাহলে আমার রোগের সময় কিন্তু আমি ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না, হরমোনাল ইমব্যালেন্স তৈরি হবে। এবং যেই গরু, ছাগল, ক্যাটেল এবং মুরগি এবং ইয়েতে যে হরমোন ব্যবহার করা হয় মাছে, ইভেন শাকসবজিতে, তাহলে কিন্তু সেটা যদি আমার শরীরে ঢোকে, বিশেষ করে যারা বয়স কম কিংবা যারা মানে তরুণী বা আমাদের নারী যারা বয়স কম, তাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে তাদের ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে ইউটেরাস ক্যান্সার হতে পারে, বা তাদের প্রজনন শক্তিতে এটাকে এফেক্ট করতে পারে। কাজে এটা খুবই মারাত্মক। কাজে আমি মনে করি যে এই বিষয়ে সরকার এবং সমাজ তো সচেতন হতেই হবে, এবং এটা যারা না জেনে করছেন তাদেরকে সহযোগিতা করা দরকার। তোমরা এটা করলে কি ক্ষতি করছো? তুমি যদি এই খাবারটা তোমার পরিবারের মানুষদের খাওয়া, তাহলে সে তো ক্ষতির মধ্যে পড়ছে। স্যার, আপনি বলছিলেন যে কীটনাশক প্রয়োগেরও একটা সময় আছে, মানে নির্দিষ্ট সবজির উপর ভিত্তি করে সেটা করতে হয়। মানে আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অনেক সময় মৌসুমি যে ফল, মৌসুমি যে সবজি, যেটা বুঝি যে এই সিজনে পাওয়ার কথা, সেটার অনেক আগেই অনেক সময় পাওয়া যায় বেশি দামের জন্য। সেটা বেশি দামের জন্য অনেকে আবার এর কৃতিত্ব নেন যে আমরা সারা বছরই 12 মাসই শিমের আবাদ করেছি, বাজারে আমি এখন শিম দেখলাম, আবার এই মুহূর্তে আপনার ফুলকপিও দেখা যাচ্ছে, যেগুলো এই সিজনে হওয়ার কথা না। এগুলো কি তাহলে মোটা দাগে বলে দেব অনিরাপদ, নাকি এটা আসলে কৃষকদের সাফল্য, তারা এনে আপনার পাতে তুলে দিচ্ছেন, আমি খেতে পারছি? সারা বছর ফল হতে পারে, কৃষি বিভাগ তারা এগুলো বলে যে এই ধরনের ফলের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে আপনারা কি পেয়েছেন? না, এই ক্ষেত্রে হয়তো একই রকম স্বাদ হবে না, নিরাপদ না বলা যাবে না। যেমন সারা বছরের আম, এই আমের যে মৌসুম, সেই আমটা যেভাবে সুস্বাদু হবে, অন্য সময়ের আমটা সুস্বাদু নাও হতে পারে, কিন্তু নিরাপদ বলা যাবে না। যদি সেখানে হরমোন প্রয়োগ করা হয়ে থাকে বা কোনো মানে জেনেটিক্যালি মডিফাই করে শরীরের ক্ষতিকর কিছু করা হয়ে থাকে, সেটা বিজ্ঞানীরা পরীক্ষা করে বলবেন যে জেনেটিক্যালি মডিফাই করে সারা বছর যদি কোনো খাবার আমরা আনি সে নিরাপদ কিনা। অধিকাংশ ক্ষেত্রে নিরাপদ। আমাদের পশ্চিমা দেশে বা আমাদের পাশের দেশ থাইল্যান্ডে এটা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। তবে যেটা ক্ষতিকর, জেনেটিক্যালি মডিফাইড, সেটা অবশ্যই আমাদের যারা অর্গানিক ফুডের আন্দোলন করছেন তাদের কথাগুলো আমলে নেওয়া উচিত। উনি ভোক্তা অধিকারের আন্দোলন করছেন, উনি এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন। তবে অন্য সিজনে পেলেই সেটা অনিরাপদ ঢালাভাবে বলা যাবে না। স্যার, আর একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, মানে এইচ এম শফিকুজ্জামান যেমনটি বলছিলেন, আমরা অনেক ক্ষেত্রে বলি, বিভিন্ন গবেষণার বিভিন্ন তথ্য উঠে আসে। মুরগির কথা তো বললেন, সাম্প্রতিক সময়ে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কথা বলা হচ্ছে। প্রথমত জানতে চাই, যে কোনো গবেষণাতে যে কোনো তথ্য যে গণমাধ্যমে চলে আসে, তার সাথে সাথে কি আমি প্যানিকড হয়ে যাব কিনা, নাকি কোন গবেষণার তথ্যকে আমি গ্রহণযোগ্য মনে করব, বা এগুলোর মানদণ্ডটা কি আছে আসলে? হ্যাঁ, ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। গবেষকদের স্বাধীনতা আছে, তবে এই গবেষণাটা পরিবেশন করবার সময় সেটার নিয়ম আছে। আপনি একটা গবেষণার খাতিরে তো গবেষণা করছেন না, মানুষের জীবন মান উন্নয়নের জন্যই করছেন। সেক্ষেত্রে পরিবেশনাটা আমাদেরকে ইতিবাচকভাবেই করা উচিত। তবে গবেষকদের উপর হাত পা শিকল দিয়ে বাঁধার আমি পক্ষপাতী না, যে গবেষণা ফলাফল প্রয়োগ করার আগে মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে, কোনো প্রয়োজন নেই। কিন্তু এবং যারা পত্রিকার যারা কর্তৃপক্ষ আছেন, তারা এটা উল্টো তথ্যটা কিন্তু নেওয়া উচিত। আমরা দেখেছি যে গবেষণার কোনো ফলাফল যদি পশ্চিমা দেশগুলোতে মানে পেশ করা হয়, তখন এর উল্টো পক্ষে কেউ আছে কিনা তাদের মতামত নেওয়া হয়, এবং গবেষণার বাইরে যদি কোনো বিশেষজ্ঞ থাকেন তাদের মতামত নেওয়া হয় যে এই গবেষণাটা বিষয়ে আপনার কি মতামত। যারা গবেষক তারা তাদের পক্ষে বলবেনই, কিন্তু অন্য অন্য মতামত সহ নিলে পাঠক বিভ্রান্ত হবেন না, এবং পত্রিকা তাদের এই খবর পরিবেশনটা আরও ভালো হবে।
আর তবে আমি কোনো ক্ষেত্রেই গবেষকদের হাত পা বেঁধে দেওয়া বা তারা প্রকাশ করতে পারবেন না এটার নিয়ন্ত্রণের পক্ষে আমি না। মানে আবার তাই বলে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তা একেবারে আজ থেকে দাঁত ব্রাশ করা বন্ধ করে দিব, না, সেক্ষেত্রে- বিষয় তেমনও হবে না ব্যাপারটা। মাইক্রোপ্লাস্টিক নিয়ে যারা গবেষণা করেন ওই গবেষণার বাইরে যারা আছে তাদের মতামতটা পাশাপাশি নিচ্ছে। যে টুথপেস্টটা এখনই খুব জরুরি বিষয় কিনা, নাকি আমার মাছ মাংস বা দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ। কি খাবো আমরা, এই প্রশ্নকে রেখেই আজকের আলোচনা চলছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি ঠাকুরগাঁ থেকে আব্দুল মজিদ সরকার বলছিলাম। মুস্তাক স্যারের কাছে আমার একটা জানার খুব আগ্রহ, যেহেতু আমি নিজে একজন ফার্মাসিস্ট। আমি স্যারের কাছে প্রশ্ন যে শিশুদের এই যে মানে খাদ্যগুলো, যেমন বায়োমিল সেরোলাক, আপনার ওই যে ডানু, লুডু, এই যে বিদেশ থেকে যে আমদানি করা হয়, এটা মান কতটুকু নিয়ন্ত্রণ, যেহেতু আমার ছোট বাচ্চাদের খাওয়ার পর অনেক নির্ভর করে শরীর গঠনের। আর তার সঙ্গে আরেকটা ছোট্ট প্রশ্ন, বিদেশ থেকে যেমন বাংলাদেশে আঙ্গুর, কমলা লেবু, কেপ, এটা বিদেশ থেকে আসে। আর আমার বাড়ির পাশে, আমি যে দেখি লোকাল এলাকার, কলা এবং আমের যেভাবে বীজ সার, আমি হতাশা, একটু বোঝায় বলবেন। অসংখ্য ধন্যবাদ। মানে ফলের ব্যাপারটা ইতোমধ্যেই স্যার তো আলাপ আলোচনা করেছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার প্রশ্নটি নিয়ে আমরা যাব। এইচএম শফিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই। প্রথম পর্বে আপনি বলেছিলেন যে বাংলাদেশের শতভাগ খাবার অনিরাপদ বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী। প্রথমত হলো যে সকল মানে উপাদান পাওয়া যায় সেগুলোর তো একটা নির্দিষ্ট মানদণ্ড আছে, সরকারিভাবে সেই মান নিশ্চিত করার আপনার পিরিয়ডিক্যালি কোনো পরীক্ষা হয় কিনা বাজারে, কোন খাবারটা নিরাপদ, সরকারিভাবে আমরা এমন কোনো ডিক্লারেশন পেতে পারি কিনা? আর নিরাপদ খাবার মানে তাহলে কি যাদের আমাদের অত ইনকাম নেই, আমরা যারা সাধারণ মানুষ, মানে আমাদের এটাই কি নিয়তি, আমরা অনিরাপদ খাবার খেয়ে খুব দ্রুত মরে যাব আর হাসপাতালে ভুগবো? না, এটা আসলে বলতে পারেন নিয়তি। কারণ হলো যে সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এখানেও আসলে সমন্বয়হীনতা আছে। প্রথম হলো আমার বাজারে যে আমরা যে প্যাকেটজাত খাবার, এটি আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে বিএসটি আছে, স্ট্যান্ডার্ডাইজেশন করে, ওদের আইন অনুযায়ী সমস্ত প্যাকেটজাত খাবার প্রথম হলো যে প্যাকেটের একটা অনুমোদন নিতে হয়, এবং সেই প্রত্যেকটা প্যাকেটজাত খাবারে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এগুলো কিন্তু সব লিখতে হয়, মানে কতটুকু কি ভিটামিন আছে, কি আছে, এবং সেটার মেয়াদ থাকে। এবং আরেকটা বিষয় হলো রিটেল প্রাইস থাকে, কোন কোম্পানির, এগুলো তো সব কিছু, এই তথ্যগুলো ম্যান্ডেটরি, কারণ ওই প্যাকেটটাই অনুমোদন নিতে হয়। যেমন ওষুধের ক্ষেত্রে যে ওষুধের প্যাকেটটার অনুমোদন নিতে হয়। এখন এই অনুমোদনের পরে যারা খাদ্য উৎপাদন করে, বাজারজাত করে, তাদেরকে কিন্তু বিএসটির সার্টিফিকেট, আপনি দেখবেন যে সমস্ত খাবারে বিএসটির একটা সার্টিফিকেট থাকে, মানে একটা তিন কোণে একটা লোগো থাকে। এখন হয়েছে কি যে এই লোগোটা অরিজিনাল কিনা না এই লোগোটা ফেক কিনা সেটা আপনি বুঝতে। আমি একবার কক্সবাজারে গেলাম, কক্সবাজার বাজারে অভিযান করলাম, দেখলাম যে একটা চানাচুরের প্যাকেট দেখে একটু সন্দেহ হলো, সেখানে বিএসটির লোগো আছে। আমি ওখানে খোঁজ দিয়ে ওই ফ্যাক্টরিতে গেলাম, তারা যে মানে জাস্ট ড্রেনের মধ্যে, বস্তির মধ্যে তারা এগুলো তৈরি করছে চানাচুর, মানে ওটা লোকাল একটা ব্র্যান্ড। লোকাল ব্র্যান্ড মানে কি আপনার টোটাল কোনো ইয়ে নেই, কিন্তু বিএসটির লোগো ইউজ করছে। তাহলে এই যে আপনি বললেন যে পরীক্ষা হয় কিনা, এখানে ক্যাপাসিটির সমস্যা আছে। অর্থাৎ হলো যে এইগুলো দেখার জন্য এত মার্কেট, এত মানে আপনার কি ইন্ডাস্ট্রি, এগুলো দেখার মতো আসলে ওই সরকারের এই প্রতিষ্ঠানের ক্যাপাসিটি নেই। পাশাপাশি নিরাপদ খাদ্য এখন নতুন একটা আইন হয়েছে যে প্রতিটা প্রোডাকশন এবং এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে তারাও এখানে ইন্টারভেন করবে। এখন এই ক্ষেত্রে আবার হয় কি যে ওই ব্যবসায়ীদেরও আবার কিন্তু ওনারা কিন্তু আরও একটা মানে কী বলবো যে ব্যারিয়ার তৈরি হচ্ছে। এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যান্ডেট হলো যে খাবারগুলো বাজারে অ্যাভেলেবেল তার নিরাপদতা নিশ্চিত করা। আর বিএসটি করে স্ট্যান্ডার্ডাইজেশন করে, আমাদের বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড আছে বিডি স্ট্যান্ডার্ড, আবার যেমন আমেরিকাতে এফডিএ স্ট্যান্ডার্ড আছে, এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে। এবং আমাদের এই বিডি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলো গবেষণা বা তাদের কী মান থাকবে সেই অনুযায়ী এটা করছে। এখন যেগুলো ফেক প্রোডাক্ট হচ্ছে, এখানে একটা জিনিস আমি বলি, সেটি হলো যে ঢাকা শহর, এখানে যতটুকু ফেক হয় আপনি পাশের জেলায় যাবেন আরো বেশি, এবং যত আপনি ইন্টারনেট যাবেন তত বেশি ফেক। এবং এই যে ধরেন আপনার কোনো মনোগ্রাম নকল হচ্ছে কিনা, এই জন্য তো আমাদের আপনারা জানেন যে কপিরাইট ইস্যু আছে, আমাদের যেটা আছে ওই যে ট্রেডমার্ক ইস্যু আছে। সিমিলার জিনিস আপনি ধরতেও পারবেন না, মানে আপনার সিমিলার মানে আপনার ব্র্যান্ড কোম্পানির নামে আপনার এইগুলো ফেক হচ্ছে। এই জায়গায় যেটা দরকার ছিল, প্রথম হলো যে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন, আমি বললাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,
আমাদের বিএসটিআই আর হলো ভোক্তা অধিকার বাণিজ্য মন্ত্রণালয়, তারা মনিটরিং করে, আপনারা দেখেছেন বাজারে বাজারে অভিযান করে। এখানে একটা সমন্বয়হীনতা রয়েছে। রেস্টুরেন্টগুলো সেটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্ট্যান্ডার্ডাইজ করে এখানে গ্রেডিং করে। এখন রেস্টুরেন্টের যে কিচেনটা, সেই কিচেনটার যে অবস্থাটা, সেটা যে পিরিয়ডিক্যালি যে মনিটর করে সেই ক্যাপাসিটি তাদের নেই। এখানে যেটা হলো যে সরকারের প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সমন্বয় দরকার, ব্যবসায়ীদেরকে আপনাকে অনবোর্ড করতে হবে। অর্থাৎ ব্যবসায়ীদের অনবোর্ড তো আর এমনি হবে না, সেই জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। এবং এই যে খাদ্যে ভেজাল, এটা কিন্তু আপনার খুব কঠিন আইন। এবং ইভেন আপনার অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে শিশু খাদ্য, আমরা একটা অভিযান করলাম, এটা 2023 সনের কথা বললাম। চট্টগ্রামে আমরা একটা গোপন সূত্রে সেখানে 3 বছর আগে গুঁড়ো দুধ এনে সেটা সলিড হয়ে গেছে, সেটা ক্রাশ করে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ক্রাশ করে আপনার মার্কেটজাত করা হচ্ছে। অর্থাৎ একদম মানে বিষ শিশুদের হাতে তুলে দিচ্ছে। যে প্রশ্ন করলেন আমাদের মোস্তাক ভাই তো জবাব দেন। এরপর বলি যে আমাদের দেশে যেগুলো একটা হলো দেশের পণ্য, আর যেটা ইম্পোর্ট করতে হয় সেখানে আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে আমাদের কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে কৃষি মন্ত্রণালয়ের, তারা কোয়ারেন্টাইন পরীক্ষা করে। শিশু খাদ্যের ক্ষেত্রে অ্যাটমিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাগুলো হচ্ছে। কিন্তু এর বাইরেও আমার মনে আছে যে এয়ারপোর্টে একটা ব্র্যান্ড, আমি নাম না বলি, যেটা বাইরের থেকে দুধ আমাদের খুব পরিচিত, তাদের নামে ফেক আপনার ইয়ে দিয়ে এয়ারপোর্টে প্রায় নিয়ে আসা হয়েছে এবং সেটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছে এবং আমাদের উপরে বিভিন্ন চাপ তৈরি করা হয়েছিল যে এটা ছেড়ে দেওয়ার জন্য। এখন যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম আমি যেটা বললাম যে একটা হলো যে সরকারের যে অর্গানগুলো আছে তাদের অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হলো যে ব্যবসায়ীদেরকে, আমি জানি না এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে, কিন্তু এই ফেক ব্যবসায়ীদের জন্য আমরা তাদেরকে কিন্তু মানে আমরা মনে করি ব্যবসা, আর হলো কনজিউমার। আমি যেটা সেই সচেতনতা করার জন্য তাদের লিটারেসি। এখন ধরেন আমি যদি যেটা এখন যে বারকোড করা হচ্ছে প্যাকেটে, আমি যদি ধরেন মোবাইল অ্যাপস দিয়ে দেখতে পারি এটার কবে উৎপাদন হয়েছে, এটা ব্যাচ নাম্বার কত, সেই সিস্টেমগুলো আমার অটোমেশনে যেতে হবে। এটার জন্য আসলে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করা হচ্ছে, বাট এখন কিন্তু এটা বাস্তবায়ন না করলে প্রায়োগিকভাবে সেটার বাস্তবায়নটা খুব বেশি দরকার। আপনি তো বলছিলেন যে বিএসটিআই এর অনুমোদন ছাড়া যে সকল পণ্য সেগুলো স্বাস্থ্য ঝুঁকি। টুথপেস্টের যেই কথাটি বলছিলাম, মানে নামি দামি বিভিন্ন ব্র্যান্ড, 26টা ব্র্যান্ডের কথা বলছে, সেগুলো তো সব মানে বৈশ্বিক কোম্পানি, বিএসটিআই এর অনুমোদন নিয়েই কাজ করছে। তাহলে সেখানে ক্ষতিকারক উপাদান পাওয়া যাচ্ছে কিভাবে, বা সেটা কি এখন ওটা আপনাদের পত্রিকায় আসছে, পার্শ্ববর্তী অন্যান্য দেশে একই কোম্পানির একই টুথপেস্ট পাওয়া যাচ্ছে না? এখানে আসলে পত্রিকায় যে গবেষণার ফল আসছে এটা নিয়ে আমি ঠিক ডিটেলসটা জানি না, বাট প্রবলেম হয় কি যে এই বিষয়গুলো আরেকটু বোধহয় খতিয়ে দেখা যাবে। কারণ আপনি একটা ব্র্যান্ড কোম্পানি ইন্টারন্যাশনাল রেপুটেড, যখন এটা আসে তাদের কিন্তু শুধু বাংলাদেশ মার্কেট না, যদি বৈশ্বিক মার্কেট, তাই এইখানে ধরেন আমাদের তো অপশন আছে, আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশের টুথপেস্ট হয়তো 50টা কোম্পানির টুথপেস্ট পাওয়া যায়। এখন যেটা মাইক্রোপ্লাস্টিকের কথা বলা হচ্ছে, আর টুথপেস্টটা কিন্তু আমি পুরোপুরি ইনহেল করি না, মানে আমরা পুরোটাই নিচ্ছি না, আমরা তো এটা ফ্ল্যাশ করছি। তারপরেও যদি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় এবং সেটা যদি সত্যিকার অর্থে স্বাস্থ্য ঝুঁকির মাত্রাটা কী, এই জিনিসটা তো আসলে আমি ঠিক ডিটেলস জানি না। তবে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয়। যেমন আমি এখন মনে করতে পারি যে সুলতান ডাইংয়ের কথা বলছিলাম যে বিড়ালের মাংস পাওয়া যায়। আপনি বলেন যে এরকম একটা যে যাদের আপনার এরকম পসার আছে, বিড়ালের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে এটা কি সম্ভব কিনা, কাচ্চি বিরিয়ানি বানিয়ে? তাই এটা হয় কি যে এই ধরনের প্রচার করলে ওই তাদের ব্র্যান্ড অনেক ড্যামেজ হয়ে যায়। অন্য ধরনের কোনো স্বার্থ আছে কিনা সেটাও আসলে ব্যবসায়িক স্বার্থ থাকতে পারে। এবং যারা গবেষণা করছে তাদের যে ক্যালিব্রেশনটা কি, মানে অর্থাৎ যে আপনি যে মেশিনে টেস্ট করছেন বা ইয়াতে, গবেষণারও মানদণ্ডটাও আসলে আমাদেরকে দেখতে হবে। মানে এতটাও প্যানিক হওয়া মানে শুরুতেই হয়তো বা উচিত হবে না। অসংখ্য ধন্যবাদ। মুশতাক হোসেন, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক ঠাকুরগাঁও থেকে প্রশ্ন করেছিলেন, তিনি বলছেন যে আমদানি করা হয় যে সকল খাবার, বিশেষ করে শিশু খাদ্য এবং ফলমূল, যেগুলো শিশুদেরকে, গর্ভবতী মায়েদেরকে, বয়স্কদেরকে আমরা খাওয়াচ্ছি, সেগুলো আসলে কতটুকু নিরাপদ? একটা সাধারণ পারসেপশন তো আছে বিদেশি জিনিস খুব ভালো, আমদানি করা জিনিস আমরা অনেক একটু আস্থা পাই, মানে বাস্তব চিত্র আসলে কি? দেখুন, বাস্তব চিত্রটা যতটা সুন্দর ততটা না। দেশের বাইরে বিভিন্ন সময় তো আমাকে যেতে হয়েছে, উনি হয়তো গিয়েছেন। আমাদের মতো দেশে যে সমস্ত জিনিস তারা রফতানি করে উন্নত দেশ থেকে, তাদের যে পরীক্ষার সিস্টেম তাদের নিজের দেশের যখন তারা মার্কেটে দেয় তার চেয়ে অনেক রিল্যাক্স, অনেক হালকা, তারা অনেক কিছু দেখেও না দেখার ভান করে।
আমি যখন হঠাৎ করে আমাদের দেশ থেকে একটা খাবারের প্যাকেট নিয়ে গিয়েছিলাম, তাদেরকে যখন অফার করলাম, মানে আমি তো বুঝি নাই যে, তারা বলল, না না না, এটা তোমাদের দেশ থেকে কেন, এটা তোমাদের ব্র্যান্ড, তোমাদের ব্র্যান্ডের খাবার, প্যাকেটজাত খাবার তুমি নিচ্ছ না কেন? সে বলতে চায় না। আরেকজন আমাকে বলল যে যেটা আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে তারা আসে, তারা ওইভাবে মান নিয়ন্ত্রণ করে না, এবং এই জন্য তারা বলে যে আমাদের দেশ থেকে কোনো প্যাকেটজাত খাবারও তারা নিতে দিচ্ছে না, দেশীয় খাবার নেওয়া যায়। আমি মুড়ি যদি নেই হয়তো দিতে পারবে, কিন্তু আমি যদি টুনা ফিশ যেটা আমাদের দেশে আসছে ওটা ওখানে আবার ব্যাক করা যাবে না। কাজেই এটা হলো একদিক যে আমাদের প্রত্যেকটা খাবার পরীক্ষা করা উচিত, বিদেশে যত উন্নত দেশ থেকে আসুক না কেন, কারণ সেটা তারা তাদের যে ডেট এক্সপায়ার হওয়া জিনিস সঠিকভাবে মান, অনেক সময় ডাম্পিং গ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহৃত হই। যেমন আমরা দেখি গার্মেন্টসের যে সমস্ত শার্ট আমরা বাজারে পাই, হয়তো কোথাও ছিঁড়ে গেছে, যেটা রিজেক্ট হয়ে গেছে, সেগুলো আমাদের এখানে দিচ্ছে, জেনে আপনি পরি, কোনো অসুবিধা নাই। আরেকটা হচ্ছে যে শিশু খাদ্যের কথা বলেছেন ঠাকুরগাঁয়ের ভাই, শিশুদেরকে তরল দুধ খাওয়ানো উচিত, বা যারা বড়, দুধ যদি খেতে হয় আপনাকে প্রাকৃতিক তরল দুধটা জীবাণুমুক্ত করে খেতে হবে। গুঁড়া দুধটা হলো হয়তো আপনি চায়ের জন্য খেতে পারেন, বা কোনো কিছু, মানে যেটা পুষ্টির জন্য যদি দুধ দিতে হয় আমাকে অবশ্যই তরল দুধ খেতে হবে। বিদেশে কিন্তু কোনো মানে গুঁড়া দুধ আছে ডিপোর্টেবল স্টোরে, সেটা হচ্ছে হয়তো চা কিংবা কফি এগুলো খাওয়ার জন্য, মানে তাদের হোয়াইট ম্যাটেরিয়াল হিসাবে। কাজেই শিশুদেরকে আমি অনুরোধ করব যে আমাদের এখন প্রচুর দুধ পাওয়া যায়, আমাদের দুধে এখন অভাব নেই, তবে দুধটাকে নিরাপদ করতে হবে। সেই বাচ্চাদেরকে আপনার গুঁড়া দুধ খাওয়াবেন না, কারণ গুঁড়া দুধে এমন কিছু উপাদান থাকে যেটা একটা বাচ্চা যদি খায় সে আর মায়ের বুকের দুধ খাবে না, স্বাভাবিক খাবার খাবে না। একটা চটকদার কোনো উপাদান থাকে যেটা তার শরীরে ক্ষতি করে, অতিরিক্ত চিনি বা অতিরিক্ত ফ্যাট থাকতে পারে, বা তার টেস্ট করার জন্য অন্য কিছু থাকতে পারে। কিন্তু স্যার যেগুলো শিশু খাদ্য হিসেবেই আসে, ধরেন ওই যে সেরেলাকের কথা যেমনটি বললেন, বা কিছু একেবারে শিশুদের জন্য যে সকল প্রোডাক্ট আসে সেগুলোই বা তাদের জন্য কতটুকু না, ভালো? শিশু খাদ্য হিসেবে এগুলো কিন্তু খাওয়ানো উচিত না। মেডিকেলি কিছু গুঁড়া দুধ আছে যেটা একেবারে অপুষ্ট শিশু, যেটা ডাক্তাররাই প্রেসক্রাইব করতে পারে, F50 বা F100 বা F40, সেটা ওটা মেডিকেল ওষুধ হিসাবে আসতে পারে। কিন্তু এছাড়া শিশু খাদ্য যে বলে যে বলা হচ্ছে, শিশু খাদ্য হিসাবে গুঁড়া দুধ একেবারেই আমাদের বাদ দেওয়া উচিত। একেবারে মেডিকেলি যেটা প্রয়োজন, যেটা অতিরিক্ত উপাদান থাকে, সেটা ডাক্তারের প্রেসক্রিপশনে একমাত্র হাসপাতালে দেওয়া যেতে পারে, আমরা নিজেরা সেটা খাওয়া উচিত না। কাজেই আমি শিশু খাদ্য হিসাবে যেগুলো আসে শিশু খাদ্য সেগুলো না, সেগুলো আমাদের চা দিয়ে কফি দিয়ে খাওয়ার জিনিস। আর বিদেশ থেকে যে ফলমূল আসে সেটাও কিন্তু একই কথা, যেই ফলমূলটা বিদেশ থেকে আসে তারা যে কোয়ালিটি কন্ট্রোল করে নিজের দেশের তুলনায় অনেক কম। এই ফলটা আপনি বিদেশি কাউকে অফার করেন, তারা খাবে না। স্যার আমার বাসায় তো চলে আসলো, কিভাবে খাবো, মানে কতটুকু নিরাপদ করে যাবে? এটা আপনি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন না। এটা বাংলাদেশ সরকারের উচিত, যখন বিদেশ থেকে খাবারটা আসছে মানটা দেখা, যেটা আমাদের দেশের লোক খেতে পারবে কিনা। যেই ফলটা পোর্ট দিয়ে আসছে সেটা বাংলাদেশের বাজারে কতদিন থাকবে, তারপরে যদি থাকলে নিরাপদ কিনা, এই বিষয়ে কিন্তু বলা হচ্ছে। নিশ্চয়ই বিদেশ থেকে ফলমূল ইম্পোর্ট বন্ধ করতে বলছি না, কিন্তু পরীক্ষা করে কতদিনের মধ্যে এক্সপায়ারি ডেট ঠিক মতো আছে কিনা সেইভাবে, এবং সেই এক্সপায়ারি ডেটটা আমার ডিপার্টমেন্টাল স্টোরে বা আমাদের বাজারে সেটা মেনটেন করা। আমি যেটা চাচ্ছিলাম এখন সাধারণ ভোক্তা হিসেবে, মানে ধরেন আমার বাসায় প্রতিদিনই মোটামুটি মালটা কিনতে হয় বা আপেল কিনতে হয়, মোটামুটি অনেক, মানে এগুলো খুব ভালো, তো 15 দিনেও পচে না আর কি। তো এটা কি ভালো খবর আমার জন্য? মালটা এবং আপনার অরেঞ্জ, সেটা কমলা, সেটা তো পচে গেলে দেখাই যায়। সমস্যা হচ্ছে আপেলের মতো সেলফ লাইফ কতটুকু, মানে আপেলের মতো খাবার বিদেশ থেকে আসার পরে, আমি ঠিক বিশেষজ্ঞ না, ডেফিনেটলি এটা 1 সপ্তাহের বেশি থাকার কথা না। যতই প্রিজারভেটিভ, প্রিজারভেটিভও অ্যালাউড, যেটা ফুড গ্রেড প্রিজারভেটিভ, যেটা খাদ্যের মানকে নষ্ট করে না বা নিরাপদ, সেটা থাকতে পারে নিশ্চয়ই। এটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়গুলো সরকারের পক্ষ থেকে স্পষ্ট। মানে এইচএম শফিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই, মানে মুশতাক হোসেন স্যারকে তো জিজ্ঞাসা করলামই, তিনি তার জায়গা থেকে বললেন, আপনারা তো দীর্ঘদিন মাঠ পর্যায়ে, বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন কাজ করেছেন, ভেজাল খাবার সংরক্ষণ সেগুলো নিয়েও মানে জরিমানা করেছেন দেখেছি। কিন্তু একজন একেবারে সাধারণ ভোক্তা, উনি তো এত বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার বোঝেন না, এত প্যারামিটার মানদণ্ড সেটা বোঝেন না, একটা ফল কিভাবে এসেছে সেটাও জানেন না। এই সচেতনতাটা কিভাবে অন্তত, মানে আপনি প্রথমেই বলেছেন সব খাবারই অনিরাপদ, তার ভিতরেও বেঁচে থাকা যায় কিভাবে,
কিছু টিপস যদি থাকে, আপনি এত দীর্ঘদিন কাজ করেছেন সেই আলোকে। প্রথম যেটা হলো যে আপনি যদি নিজে উৎপাদন করেন, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমরা তো আসলে অনেকটাই নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি। যেমন একটা সময় আমার গ্র্যান্ড প্যারেন্টসদের যেটা দেখেছি, তারা নিজেরা সব উৎপাদন করতো। মুরগিটা তো তখন ব্রয়লার মুরগি ছিল না, নিজের পালা মুরগি খেতে হতো। গরু ছাগল দুধ যেটা আসতো সব কিছুই, সবজি তারাই উৎপাদন করতো। তো এখন যেটা হয়ে গেছে কি, আমাদের যান্ত্রিক জীবনে আমাদের আসলে উৎপাদক এবং যিনি ভোগ করেন তারা মানে আসলে সরাসরি উৎপাদন করেন না, কৃষকরাই উৎপাদন করে। এখন যে জায়গাটা হলো যে আপনি কীভাবে বুঝবেন, ধরেন আপনি মাছ কিনতে গেলেন, এখন সেই মাছে আপনার যদি প্রিজারভেটিভ মানে ওটাকে করে যে না পচে যায়, এই জন্য যদি কোনো কেমিক্যাল বা এটা ইউজ করে, ওখানে কিন্তু মাছই পচবে না। একইভাবে আপনার ফলে দেখবেন যে কিছু ফলের মধ্যে কিন্তু মাছি ভনভন করছে। এই যে আমি একবার কক্সবাজারে গেলাম, যে শুটকির মধ্যে মাছি বসতেছে, মানে ওখানে ডিডিটি ব্যবহার করে। তাই মাছি বসা মানে হলো যে আপনি ওখানে আপনার ওইটা মিশায়নি, এটা একটা হতে পারে। আর একটা জিনিস হলো যে আপনি ন্যাচারাল যে জিনিসটা, যেটা মোস্তাক ভাই বলছিলেন, এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার। এখন আমাদের যেটা হয়েছে কি, যে আমাদের মধ্যে যেটা হয়েছে যে চকচকে বা এই যে চালের মধ্যে যেটা করে, আপনার মোটা চালটা যেটা আগে ঢেকি ছাটা ছিল, ওটার মধ্যে কিন্তু কাভারের মধ্যে চালের যে উপরের যে কাভার ইয়েটা থাকে, সেটার মধ্যে কিন্তু মূল ভিটামিনটা থাকে। এবং ওখানে বোধহয় B12 থেকে শুরু করে ভিটামিন A অনেক কিছুই থাকে। আমরা এখন যেগুলো টোটালি আপনার আগে যেটা হতো, যে ধান সিদ্ধ করা হতো এবং সেটাকে শুকিয়ে আপনার ঢেকি ছাটা করা হতো, মিলে ভাঙা হতো, এখন টোটালি হয়ে গেছে অটোমেটিক মেশিন। সেখানে ভাঙানোর চাইতে পলিশ মেশিন বেশি, এবং সেখানে কম্পিউটারে আপনার প্রোগ্রাম দিয়ে দেয় যে প্রত্যেকটা চালের সাইজ কি হবে, সেটা কি কালার হবে, কি মিলিমিটার ছাটা। এবং এটা বলা হচ্ছে যে অনেক সময় যেটা হচ্ছে যে আপনার মোটা চালটাকে ছাঁটাই করে কাটারি ভোগ করা হয়, বা এরকম পাইজাম করে করা হচ্ছে। তা এতে হচ্ছে কি যে আপনার খাদ্য মানটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু এখন অনেকেই কিন্তু পছন্দ করে, সেটি হলো যে আপনার লাল আটা, যেটা বললো যে নিজেরা গম কিনে ভাঙিয়ে করছে। অনেকে কিন্তু এখন যেটা করছে যে হলুদ মরিচ নিজেরা বাজার থেকে কিনে আপনার নিজেরা ভাঙিয়ে করছে। আর একটা হলো যে আমরা আসলে অনেকটাই এখন যেটা হয়ে গেছে যে মানে ফাস্টফুডের দোকান, যতটা অ্যাভয়েড করা যায়। আপনি নিজে ঠিক আছে, মানে কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে, এটা তো সামাজিকতা। এখন আপনি ওখানে দুটো গ্লাস থাকে, একটা হলো পানির বোতল থাকে বা ওইটা গ্লাসে থাকে, আর একটা বোরহানি থাকে। পানির বোতলটা আমি নিরাপদ খাচ্ছি, কিন্তু বোরহানিটার যে বরফটা আসছে ঠান্ডা করার জন্য, ওটা তো আপনার ওই যে মাছের বরফটা এনে দিচ্ছে। দেখেন এই জায়গাটার সচেতনতা কি, আপনি ওখানে যে সালাডটা কাটছে, এই সালাডটা আমি একদম 100% শিওর এটা ডিস্টিল ওয়াটার দিয়ে ধুচ্ছে না, ওটা ওই যে টেপের পানি দিয়ে ধুচ্ছে। এখন আপনি যতই ডিস্টিল ওয়াটার খান আর যাই করেন, কিন্তু ওই সালাডটা যে কন্টামিনেট হয়ে আপনার পেটে যাচ্ছে, এই কারণে তো বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার গ্যাস্ট্রিকের, এবং বাংলাদেশ বোধহয় রেকর্ড আপনি বলতে পারবেন যে সবচেয়ে বোধহয় পৃথিবীতে বোধহয় সবচেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ বেশি বিক্রি হয়। তো এইটাও আবার আমাদের সেই বড় বড় যে আমাদের ওষুধ কোম্পানিরও একটা ট্রিক্স কিনা আমি জানি না, যে ওষুধ বেশি বিক্রি করতে হবে, ডাক্তারদের পয়সার বেশি। এখন এইটা একটা টোটাল একটা আমরা ইয়েতে যাচ্ছি। এখন আপনাকে সবচেয়ে ভালো হয় নিজে বাসায় যেটুকু তৈরি করে খেতে পারেন, ওটা অনেক নিরাপদ এবং সেটা তো বোঝা যায়। বাট তারপরেও ওখানে ভেজালটা হয় কি, আপনি তো নিজে করছেন না, এটা আপনি সোর্স করছেন, আপনি বাজার থেকে কিনছেন, সেখানে ওই যে হেভি মেটাল বা এগুলো তো আপনার স্বাস্থ্য ঝুঁকিতে তো রয়েই গেছে। এই কারণেই তো আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, আমরা গত বছর এই সময় আমরা 35 জন সচিব, 35টা মন্ত্রণালয় আমরা একটি কিন্তু ঢাকা ডিক্লারেশন সই করেছিলাম যে এই নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধের জন্য এখানে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি থেকে শুরু করে স্পোর্টস মিনিস্ট্রি সবাই মিলেই এটা করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডেন্সে। তাই সেই জায়গাটায় এক বছরের মধ্যে আমরা কিন্তু এই জায়গায় খুব বেশি ফোকাস দেখছি না। আসলে যে জিনিসটা হলো যে আমাদের যেমন সচেতন হতে হবে, ব্যবসায়ীদেরকেও যে তাদের নীতি নৈতিকতা থেকে বের হয়ে আসতে হবে, একইভাবে সরকারের কঠিন আইন প্রয়োগ করতে হবে। সংস্থাগুলোতে আর একটু গা ঝাড়া দিতেই হচ্ছে। খাদ্যে ভেজাল দেয়, ওষুধে ভেজাল দেয়, শিশু খাদ্যে ভেজাল দেয়, এটা তো হত্যার অপরাধের সামিল। তো এইখানে যদি আমরা কঠোরতা না দেখাতে পারি, তাহলে কিভাবে আমরা এটা আসলে এই বাংলাদেশ তো আমার সাস্টেন করবে না। এবং ইভেন আমি একটা অসুস্থ জাতি, এই অসুস্থ জাতি তো আমরা কোনোদিন আমরা সেই ডেভেলপমেন্ট বা এই যেগুলো চিন্তা করি সেখানে যেতে পারবো না। অসংখ্য ধন্যবাদ মুশতাক হোসেন। একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে, মানে স্যার যেখানে শেষ করলেন সেখান থেকে শুরু করতে চাই। একটা অসুস্থ জাতি মানে হয়ে যাচ্ছি এখন। অসুস্থ থেকে সুস্থতা হওয়ার ক্ষেত্রে যে ঔষধ, সেটাও অনেক ক্ষেত্রে নাকি অনিরাপদ হয়ে যাচ্ছে।
মানে আতঙ্ক তো সর্বগ্রাসী হয়ে যাচ্ছে আসলে। সবশেষ আপনার বক্তব্য কি থাকবে দর্শকদের জন্য? এক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং খাদ্য এগুলা একসাথে কাজ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, খাবার এবং ঔষধ একই কর্তৃপক্ষ, তারা মান নিয়ন্ত্রণ করে। আমাদের যেই বর্তমান সরকার এসছেন তাদের নির্বাচন ইশতেহারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপরে খুব জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে পুষ্টি, স্বাস্থ্য এবং পুষ্টি পাশাপাশি, এবং পুষ্টি বললেই খাদ্য এবং পানীয়টা আসবে। সেক্ষেত্রে যদি ওই তৃণমূল পর্যায়ে আমরা এই সমস্ত জিনিস নজরদারি করতে পারি, বা কোনটা সঠিক খাবার সেটাকে আমরা মায়েদেরকে বলতে পারি, আমাদের স্বাস্থ্যকর্মী আরও নেওয়া হবে, আরও প্রয়োজন, তাহলে কোনটা নিরাপদ কোনটা নিরাপদ না ওখান থেকে তৃণমূল পর্যায়ে যদি পরিষ্কার হয়ে যায়, তাহলে গোটা জাতি এখানে আসবে। এখানে ভাইয়ের একটা কথা সূত্র ধরে বলি, যে পানীয়র কথা যে আপনি বললেন বোরহানি, কোমল পানীয়র মধ্যে আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, 1 বোতল কোমল পানীয়তে 12 চামচ চিনি থাকে। এইটা জানার পরে আমি কোমল পানীয় খাওয়া বন্ধ করেছি। একটা চিপসের প্যাকেটে 5 চামচ লবণ থাকে। এত অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি জাতীয় খাবার আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি, নিজেরাও খাচ্ছি। এটা এই বিষয়টা আমার এই সমস্ত যে খাদ্যের তথ্য, যেটা হয়তো নিরাপদ কিন্তু অতিরিক্ত মাত্রায় আছে, সেটাও কিন্তু আমার স্বাস্থ্যের জন্য অনিরাপদ। মানে একই সাথে মানসিক স্বাস্থ্যের জন্য তো এটা ক্ষতিকারক। নিশ্চয়ই, কারণ এই অনেকগুলো উপাদান কিন্তু আমাকে উত্তেজিত করছে, আমার অনেকক্ষণ জেগে থাকছি, অনেকটা ধূমপানের মতো। যে ধূমপানের নিকোটিন যেভাবে ক্ষতি করছে আমাদের, এই খাদ্যের এই সমস্ত উপাদান যদি মাত্রার বেশি থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরের মানে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা নষ্ট করতে পারে। তো এগুলো যদি আমরা তৃণমূল পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে এইগুলো আমরা তাদেরকে তথ্যগুলো দেই এবং এগুলো দেখভাল করার দায়িত্ব দেই, এবং যারা এই ছোট ছোট, আমি তো বাইরে খাবার না খেয়ে পারবো না, এখন যে কর্মব্যস্ত জীবন, এখানে আমাকে 3 বেলা বাসায় বসে খাওয়া চিন্তা করা অকল্পনীয়, আমাকে বাজারে গিয়ে দোকান থেকে খাবার খেতেই হবে। সেক্ষেত্রে যারা ছোট ছোট খাবারের দোকানদার বা খাদ্য প্রস্তুত, তাদেরকে সহযোগিতা করে তারা যেন সাবান দিয়ে হাত ধুয়ে খাদ্যটা তৈরি করে, যতটুকু নিরাপদ তারা পরিবেশ আসলে গড়ে তোলা যায়, পানি দেয় এবং খাবারটা যেন টাটকা থাকে, এই বিষয়ে সহযোগিতা করে তাদেরকে আমরা করতে পারি। যদি তারা ইচ্ছাকৃতভাবে কোনো নিয়মের সেটাকেও আসলে আইনের আওতায় আনতে হবে। আসতে অসংখ্য ধন্যবাদ মুশতাক হোসেন আপনাকে, ধন্যবাদ AHM শফিকুজ্জামান আপনাকেও আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ দর্শক। অবশ্যই আপনাদেরকেই খাবার নিয়ে আতঙ্কিত নয়, সচেতন হন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।